আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে আমরা সাধারণত ব্যক্তিগত বলেই মনে করি, কিন্তু একটু গভীরে ভাবলে দেখা যায় প্রতিটি পছন্দের পেছনে এক অদৃশ্য স্থাপত্য কাজ করছে। আজকের এই আলোচনায় আমরা সেই স্থাপত্যের নকশা উন্মোচন করব। একবার ভেবে দেখুন তো, শেষ যে বড় আর্থিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল তা কি পুরোপুরি যুক্তি আর প্রয়োজনের উপর ভিত্তি করেছিল, নাকি অন্য কোনো শক্তি সেখানে প্রভাব ফেলেছে? এই প্রশ্নটি কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। আসলে আমরা এক ধরনের পছন্দের ভ্রম বা মায়ার ভেতরেই বাস করি। আমাদের মনে হয় সব সিদ্ধান্ত আমরা স্বাধীনভাবে নিচ্ছি, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ পছন্দই এমনভাবে সাজানো হয় যা একটি নির্দিষ্ট ফলাফলকে নিশ্চিত করে। দেখুন, আধুনিক বাজার ব্যবস্থা কিন্তু একেবারে বদলে গেছে। এখন আর পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য দেখিয়ে কিছু বিক্রি করার চেষ্টা করা হয় না। কৌশলটা এখন আরও অনেক বেশি সূক্ষ্ম, আরও শক্তিশালী এবং প্রায় অদৃশ্য। তাহলে বিক্রিটা হয় কিসের? বিক্রি হয় অনুভূতির। আসল পণ্যটি হল অনুভূতি, আর এই আবেগই সেই চালিকা শক্তি যা যুক্তির চেয়ে অনেক বেশি কার্যকরভাবে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই যে আবেগ দিয়ে প্রভাবিত করা বিষয়টি, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, বরং এটা একটা সুপরিকল্পিত কৌশল। আর্থিক আচরণকে প্রভাবিত করার জন্য এটা একটা সচেতন নীলনকশা হিসেবেই ব্যবহার করা হয়। নির্দিষ্ট কিছু আবেগকে খুব সুনির্দিষ্ট বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগানো হয়। যেমন ধরুন, নস্টালজিয়া আমাদের পুরনো ভালো সময় ফিরিয়ে নিয়ে যায়, অনুপ্রেরণা নতুন কিছু করতে উৎসাহিত করে, আর ভয় বা জরুরি অবস্থার অনুভূতি তৈরি করে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই আবেগীয় স্থাপত্য বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। যেমন সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিরা তাদের কথার মাধ্যমে, তাদের ভাষার মাধ্যমে মানুষের মনে ধারণা তৈরি করেন এবং কেনার ইচ্ছা জাগিয়ে তোলেন। কিন্তু প্রশ্ন হলো, মার্কেটিংয়ের এই কৌশলগুলো এত কার্যকর কেন? কি এমন আছে যা আমাদের সহজেই প্রভাবিত করে ফেলে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কেরই এক সহজা দুর্বলতার মধ্যে। প্রতিটি সিদ্ধান্তের একটি লুকানো মূল্য থাকে, একটা অদৃশ্য মূল্য যা আমরা প্রায়শই উপেক্ষা করে যাই। আর মার্কেটিং ঠিক এই মানসিক দুর্বলতাকেই কাজে লাগায়। অর্থনীতিতে এর একটা নাম আছে, একে বলা হয় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। এর সহজ মানে হল একটি জিনিস বেছে নেওয়ার ফলে অন্য যে জিনিসগুলো ছেড়ে দিতে হলো তার মূল্য। এটা আসলে সেই পথের মূল্য যে পথটা বেছে নেওয়া হয়নি। আমাদের মন স্বাভাবিকভাবেই তাৎক্ষণিক এবং দৃশ্যমান লাভের দিকে বেশি মনোযোগ দেয়। মানে হাতে থাকা পণ্যটির আনন্দ আমরা উপভোগ করি, কিন্তু সেই একই টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে কি হতে পারত সেই অদৃশ্য সম্ভাবনাকে আমরা উপেক্ষা করি। একেই বলে সুযোগ ব্যয়ের অবহেলা। এই মানসিক যুদ্ধটি একটি নির্দিষ্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সবচেয়ে তীব্র হয়ে ওঠে, আর এই সময়টায় সম্পদ তৈরির জন্য সবচেয়ে বেশি নির্ণায়ক। এই দশক অর্থাৎ 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত সময়কে বলা হয় অ্যাসেট অ্যাকিউমুলেশন ফেজ। এটি একজন ব্যক্তির দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যতের প্রধান যুদ্ধক্ষেত্র। এই সময়ের সিদ্ধান্তগুলোই ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে দেয়। এই চ্যালেঞ্জের সাথে আরও একটি বড় বিষয় যোগ হয়, আর তা হল উচ্চ মুদ্রাস্ফীতির হার। এই হার প্রতিটি পছন্দের সেই অদৃশ্য মূল্যকে, মানে সুযোগ ব্যয়কে প্রতিনিয়ত ক্ষয় করতে থাকে। এই সংখ্যাটি একটি নীরব কিন্তু সরাসরি হুমকি। তাহলে প্রশ্ন হল, এই সংকটপূর্ণ পর্যায়টি অতিক্রম করার উপায় কি? সমাধানটি হল মানসিকতার একটি কৌশলগত পরিবর্তন, সমস্যা থেকে সমাধানের দিকে যাওয়ার একটি পথ। এখানে দুটো পথ আছে। একদিকে আছে রোম্যান্স বা আবেগের ক্ষণস্থায়ী আবেদন, যা আমাদের তাৎক্ষণিক ইচ্ছার দিকে ঠেলে দেয়, আর অন্যদিকে আছে যুক্তি, যা একটি সুশৃঙ্খল এবং দীর্ঘস্থায়ী কৌশলের উপর ভিত্তি করে তৈরি। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি কিন্তু কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি নিজেকে ক্ষমতায়নের একটি কাঠামো। এর প্রথম ধাপ হল আবেগের কারণটা স্বীকার করা, তারপর সেই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে তা গণনা করা, এবং সবশেষে সিদ্ধান্তটি ভবিষ্যতের লক্ষ্যের সাথে মিলছে কি না তা যাচাই করা। একটি সুশৃঙ্খল এবং পদ্ধতিগত পদ্ধতির শক্তি আসলে অপরিসীম। স্বাস্থ্যের জন্য যেমন ধারাবাহিকতা জরুরি, সম্পদের জন্য চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং ঠিক তেমনই কাজ করে। দুটো ক্ষেত্রেই শৃঙ্খলাটাই মূল বিষয়। এবার আসা যাক একেবারে চূড়ান্ত পর্বে। এই পুরো প্রচেষ্টার, এই শৃঙ্খলার আসল উদ্দেশ্য কি? আলোচনাটি এখন নীতি ব্যবস্থাপনার কৌশল থেকে সরে গিয়ে জীবনের চূড়ান্ত লক্ষ্যের দিকে যাবে। আর্থিক লক্ষ্য সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণা, তাকে এবার একটু চ্যালেঞ্জ করা যাক। অর্থ সঞ্চয় করা বা সম্পদ জমানো আসলে কোনো চূড়ান্ত লক্ষ্য নয়, এটা লক্ষ্যের একটি উপায় মাত্র।
তাহলে আসল লক্ষ্যটা কি? আসল লক্ষ্য হল কগনিটিভ অটোনমি বা জ্ঞানীয় স্বায়ত্তশাসন অর্জন করা। এর মানে হল মনকে বাইরের প্রভাব থেকে মুক্ত করে নিজের লক্ষ্যের ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা তৈরি করা, স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা অর্জন করা। আর এটাই হলো আর্থিক স্বাধীনতার আসল সংজ্ঞা। আর্থিক স্বাধীনতা মানে কিন্তু অঢেল টাকা থাকা নয়। এর আসল অর্থ হল আর্থিক প্রয়োজনের চাপে পড়ে নয়, বরং নিজের ব্যক্তিগত মূল্যবোধের উপর ভিত্তি করে জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা। কারণ আপনি প্রস্তুত। এখানে চূড়ান্ত প্রশ্নটি উঠে আসে, সম্পদ যদি কেবল একটি সরঞ্জাম বা টুল হয়, তবে সেই টুল দিয়ে কি তৈরি করা হবে? এই প্রশ্নটি আমাদের দৃষ্টিভঙ্গিকে নতুন করে ভাবতে এবং একটি অর্থপূর্ণ জীবনের নিজস্ব সংজ্ঞা নিয়ে গভীর চিন্তা করতে উৎসাহিত করে।